হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব বেশি ভালো আছো। তো আজকে তোমাদের আরো একটি নতুন ভিডিও, আরো একটি নতুন ক্লাসে তোমাদের স্বাগতম। তো আজ আমরা আরেকটি নতুন ক্লাস করতে যাচ্ছি। আজকে কিন্তু আমরা সম্পূর্ণ গতি অধ্যায় কমপ্লিট করা হয়ে গেছে, তোমরা জানো। কিন্তু আজকে আমরা করবো বল। তো বল নিয়ে আজকে আমাদের কথাবার্তা, পদার্থবিজ্ঞান তৃতীয় অধ্যায় বল নিয়ে আজকে আমাদের কথা হবে। তো বল সম্পর্কে যত কিছু আছে আজকে আমরা সব করবো, সব, কোনো কিছু বাকি থাকবে না। আমি চাচ্ছি যে আজকে ক্লাস আমরা একদম বেসিক কমপ্লিট করতে পারি কিনা, কারণ এটা আমাদের স্বাভাবিকভাবে তিনটা ক্লাসই লাগবে যত কিছু বলো। কারণ আমাদের আগের ভিডিও তো আগের যে অধ্যায় বলে আমাদের তিনটা ক্লাস লেগেছে, এবার আমাদের তিনটা ক্লাসে লাগবে। তিনটা ক্লাসে আমরা করার চেষ্টা করব, যেটা ক্লাসে না করে। তো চলো এখন পার্ট ওয়ান শুরু করি, এখন দেখি যে কত দূর পর্যন্ত যাওয়া যায়, ঠিক আছে? ওকে, সো আজকে আমরা করব বল। বল ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফর ইউ, কারণ এটা একটা বেসিক চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারটা খুবই খুবই বেশি ইম্পর্টেন্ট তোমার জন্য, ঠিক আছে? ওকে, সো বল নিয়ে আমাদের যে কথা, তো বল প্রধানত দুই প্রকার। বল হচ্ছে প্রধানত, এক মিনিট দাঁড়াও। বল হচ্ছে প্রধানত দুই প্রকার। বল প্রধানত তোমাদের দুই প্রকার। বল প্রধানত দুই প্রকার, হ্যাঁ। যেখানে একটা হবে তোমাদের স্পর্শ বল, একটা হচ্ছে তোমাদের স্পর্শ বল, আরেকটা হচ্ছে তোমাদের অস্পর্শ বল। অস্পর্শ বল, স্পর্শ, এক মিনিট, স্পর্শ মানে এখানে ভুল লিখে, স্পর্শ বল। So, অস্পর্শ বল, স্পর্শ বল এবং অস্পর্শ বল। এখন এটা হচ্ছে তোমাদের আম, এটাকে ইংলিশে মেবি, আচ্ছা, এটা ইংলিশে একটা জিনিস বলে। তো আমরা এখন দেখি যে স্পর্শ বল এবং স্পর্শ বল কোন কোন বল এবং কত প্রকারের হয়। স্পর্শ বল কিন্তু বিভিন্ন প্রকারের হয়ে থাকে। তো চলো সেটা আমরা দেখি যে এরা আসলে কত প্রকার ও কি কি, হ্যাঁ। সো ওকে, সো এখন আমাদের এই তাহলে এই স্পর্শ বল এবং স্পর্শ বলকে কি বলে, হ্যাঁ। স্পর্শ বল এবং স্পর্শ বলকে আমরা বলতে পারি সি এম, এবং এটাকে বলা হচ্ছে তোমাদের এনসিএফ। ওকে, সো এই সিএফ এবং এনসিএফ কি? সিএফ হচ্ছে তোমাদের সেন্ট্রিফুগাল ফোর্স, অর্থাৎ স্পর্শ বল। সেন্ট্রিফুগাল ফোর্স অর্থাৎ স্পর্শ বল, এবং অস্পর্শ বল হচ্ছে নন সেন্ট্রিফুগাল ফোর্স অর্থাৎ অস্পর্শ বল। ঠিক আছে, এটা আমরা জেনে গেলাম। এখন চলো স্পর্শ বল কয়টা আমরা সেটা দেখি। স্পর্শ বল মোটামুটি অনেকগুলো, যেরকম একটা হচ্ছে তোমাদের টান বল, আর এটা হচ্ছে তোমাদের উলম্ব প্রতিক্রিয়া বল, আর একটা হচ্ছে তোমাদের উলম্ব প্রতিক্রিয়া, উলম্ব প্রতিক্রিয়া বল, এবং আরেকটা হচ্ছে তোমাদের স্প্রিং বল, স্প্রিং স্প্রিং বল, এবং আরেকটা হচ্ছে তোমাদের ঘর্ষণ বল, ঘর্ষণ বল। এবং তোমাদের যে নন সেন্ট্রিফুগাল ফোর্স অর্থাৎ অস্পর্শ বলের ক্ষেত্রে আমাদের কিছু বল আছে, যেরকম একটা হচ্ছে তোমাদের মহাকর্ষ বল, একটা হচ্ছে মহাকর্ষ বল, আরেকটা হচ্ছে তোমরা তড়িৎ বল, আরেকটা হচ্ছে তোমাদের চৌম্বক বল, অর্থাৎ যেটা চৌম্বকীয় বল হয় ওটা, এটা হচ্ছে তোমাদের চৌম্বক বল। ওকে, সো এগুলো হচ্ছে তোমাদের মেবি বল কয় প্রকার। বল প্রধানত দুই প্রকার এবং তাদের ডিভাইডেশন আছে, তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? সেটা হচ্ছে তোমাদের ফোর্স বা বল, যাই কিছু বলো সব সম্পর্কে এটাই। এবং বল কিন্তু আমরা এফ দ্বারা প্রকাশ করি। বল ইকুয়াল হচ্ছে ফোর্স, এবং ফোর্স বা এফ, আর এফ এর যে মেইন সূত্র সেটা হচ্ছে এফ ইকুয়াল এম এ বা
ভর ইনটু ত্বরণ, এটা হচ্ছে ফোর্স। ওকে, সো এখন হচ্ছে চলো আমরা আরো কিছু নতুন জিনিস দেখি যেটা হচ্ছে তোমাদের দরকার। তো স্পর্শ বল অস্পর্শ বল কাকে বলে এবং কোন কোনটা, সেটা আই থিঙ্ক দেখা শেষ তোমাদের, ঠিক আছে? এখন চলো তাহলে আমরা দেখি যে অ্যাকচুয়ালি আমাদের এই ফোর্সের মেইন যে নেক্সট পার্টটা সেটা কি হবে। সো এখন বলের এটা এটা এতটুকু গেলে আমরা এখন লিখতে পারবো হচ্ছে, আমরা এখন কি লিখবো, আমরা এখন লিখবো হচ্ছে যে আমরা জানি একটা জিনিস নেট হয়, অর্থাৎ নেট অর্থাৎ এটার মূল, অর্থাৎ সবকিছু ছেড়ে দিয়ে নিট কতটুকু আছে, মানে মূল কতটুকু আছে, এটা একটা কোশ্চেন থাকে না, এটা একটা থাকে না, যেরকম আমরা যদি কোনো কোনো একটা পণ্য আনি, তোমরা দেখবে একটা প্যাকেজ জায়গায় লেখা থাকে যে নিট ওয়েট এত, নেট ওয়েট এত। নেট ওয়েট মানে হচ্ছে ওই প্যাকেজ বাদ দিয়ে ভিতরে জিনিসটা অংশ, অর্থাৎ ধরো না তুমি একটা ওয়াশিং মেশিন আনছো বা তুমি একটা টিভি এনেছো বা তুমি একটা ধরনের ফ্রিজ এনেছো, তো ফ্রিজ আনার পরে ওই ফ্রিজের প্যাকেটটাকে ফেলে দিয়ে তুমি প্যাকেটের গায়ে দেখবে যে লেখা আছে নেট ওয়েট এত, অর্থাৎ ওই প্যাকেট সব ফোম ফোম ফেলে দিলে ফ্রিজের ওয়েট ওটা, ফ্রিজের ওয়েট ওটা, অর্থাৎ এটাকে বলা হয় আমরা নেট। এবং এই নেটটা যখন আমরা বলের ক্ষেত্রে প্রয়োগ করবো তখন আমরা বলবো এটাকে এফ নেট, এবং এফ নেট হবে তোমাদের এফ মাইনাস এফ কে, অর্থাৎ এফ মোট বল থেকে ঘর্ষণ বলকে বাদ দিলে তোমাদের নেট বল পাওয়া যাবে। মোট বলকে ঘর্ষণ বল, ঘর্ষণ বলকে ঘর্ষণ বল বাদ দিলে, মোট বল থেকে ঘর্ষণ বল বাদ দিলে তোমাদের মোট যে প্রদত্ত বল সেটা পাওয়া যাবে, অর্থাৎ প্রয়োগকৃত বল। এটা আমি যখন ম্যাথ করবো তখন আমরা বুঝতে পারবো, এখন না বোঝাটাই বেটার। যেরকম 1000 মাইনাস 100, 900, অর্থাৎ এটা ছিল হচ্ছে আমাদের, এই 100 হচ্ছে আমাদের এটা, 1000 হচ্ছে আমাদের এটা, আর এটাকে বলবো আমরা ঘর্ষণ বল। যেটা হচ্ছে রাস্তায় ঘর্ষণ থাকে, যেটা না থাকলে আমরা থামতে পারবো না, চলতে পারবো না, কিছু করতে পারবো না। ঘর্ষণ বল ইজ মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, সেই কনসেপ্টটা খুব জরুরি তোমাদের জন্য, তোমরা এটা লিখে নিতে পারো। ওকে, সো এখন চলো আমরা নেক্সট পর্যায়ে যাই। এখানে আরেকটা কথা আছে, এখানে আমরা পি ইকুয়াল এম ভি লিখতে পারি, এবং আমরা এখানে এই এম ভি অর্থাৎ ভরবেগ, ভর এবং বেগ, এবং এদের যে একক হবে সেটা হবে হচ্ছে তোমাদের কেজি মিটার পার সেকেন্ড। ভরবেগ, ভরবেগ আমি আরেক আগের একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে ভরবেগ হচ্ছে কেজি মিটার সেকেন্ড, আচ্ছা কেজি মিটার পার সেকেন্ড। তো এখানে একটা কথা আছে, আগের ক্লাসগুলো কিন্তু দেখতে হবে তোমাদের, তোমরা যত কিছু করো না করো আগের ক্লাসগুলো দেখতে হবে, কারণ আগের ক্লাস না দেখলে তোমরা বলের সাথে করে রিলেট করতে পারবে না, কারণ পদার্থবিজ্ঞানের ফুল বই আমরা পড়াবো, বাট তুমি যদি একটা সাথে রিলেট না করতে পারো ওটা তো মজা পাবে না, ঠিক না? তো আমরা একটা একটা করে যাবো, আগে পদার্থবিজ্ঞান শেষ করবো, তারপর কেমিস্ট্রি শেষ করবো, তারপর আমরা উচ্চতর গণিত শেষ করবো। কিন্তু সবকিছুর শেষে তোমাদের আমার পাশে থাকতে হবে, কারণ আমার পাশে তোমার না থাকলে আমি কিছুই করতে পারবো না, আমার পাশে তোমার থাকতে হবে। তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিয়ে আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো তোমরা, এটাই এর বেশি আমি কিছু চাই না। তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক দেবো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো যে ভালো লেগেছে বা খারাপ লেগেছে বা কোথায় সমস্যা হচ্ছে ওটা আমাকে বলো, এতটুকু চাই, এর বেশি কিছু চাই না। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে আমার এই কাজগুলো মনোযোগ দিয়ে দেখো, কারণ এই ক্লাসে এমন এমন কিছু জিনিস দেওয়া আছে না যেটা কেউ দেবে না তোমাকে, কারণ আমি যে কাজগুলো তোমাদের করেছি বেসিক, এটা ফ্রি পাওয়া যায় না, ফ্রি পাওয়া গেলে এত বেটার কোয়ালিটি হবে না। আমি যেটা যেটা শ্রেষ্ঠ কোয়ালিটি, শ্রেষ্ঠ কোয়ালিটির, যদি বিশ্বাস না হয় ইউটিউব ঘেটে দেখো, তারপর আমাকে এসে বলো যে এটা এটা থেকে বেটার, আমি অনেক বেটার কোয়ালিটি তোমাদের দিচ্ছি। হয়তো বা সিকিউ সলভিং এ তোমরা দেখতে পারো যে আমার থেকে বেটার কেউ আছে, বাট আমিও সিকিউ সলভিং অনেক বেটার করাই, আর বেটার, কিন্তু মেবি বেসিক আমার উপর কেউ নাই, এটা আমি এটা আমি বলতে পারি 100% শিওর। ওয়ান শট বেসিক করতে গেলে আমার উপরে কেউ নেই। তো যাই হোক, অনেক বেশি কথা বললাম, সরি মাফ করে দেবে, এটা বলা হয় ঠিক হয়নি আমার, নিজের ঢিলে চিপড়ানো হয়ে গেছে আর কি। তো যাই হোক, তোমরা অ্যাকচুয়ালি আমার ক্লাসগুলো দেখো এবং ক্লাসগুলো শেখো, কারণ আমরা গত ক্লাসে অনেক কিছু পড়েছি, অনেক কিছু দেখিয়েছি গত ক্লাসে, গত ক্লাসের কনসেপ্ট এখানে কাজে লাগতে পারে না লাগতে পারে, আমরা পরে যখন ম্যাথ করে দেবো তখন আমাদের কাজে লাগবে। তো তোমরা ক্লাসগুলো দেখো, খুব ভালো দেখবি যে আস্তে আস্তে ম্যাচিউর হয়ে যায়। তোমরা তো ভরবেগের কাহিনী শেষ, ওকে, সো ভরবেগ টরবেগ সব এখন আমরা ফেলে রাখি, এখন চলো আমরা একটা
আমরা যে অ্যাফিক্যাল এম এটা দেখালাম না, ওইটা আসলে একটা সূত্রের আমরা হচ্ছে প্রয়োগ করি। এটা তোমাদের কেউ দেবে না, কেউ না, সিরিয়াসলি এটা তোমাদের কেউ দেবে না, ঠিক আছে? এটা তোমাদের কেউ দেবে না, এটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এম বলে একটা বস্তু স্থির অবস্থা থেকে এফ সাম্য বল টি সময় ধরে, এফ সাম্য বলে টি সময় ধরে ক্রিয়া করে, এখন এই সুষম ত্বরণে গতিশীল হয়, তাহলে বলা হচ্ছে সুতরাং বস্তুটির ভি বেগ প্রাপ্ত হয়। ঠিক আছে, বস্তুর ভর এম হলে, বস্তুর ভর যদি এম হয়, বস্তুর আদিবেগ যদি আমাদের এম ইউ হয়, তাহলে আদি ভরবেগ অর্থাৎ এম ইউ, তাহলে বস্তুর শেষ ভরবেগ এম ভি। এখন আমাকে বলো বস্তুর ভর এম, তাহলে টি সময় পর ভরবেগের পরিবর্তন হবে এম মাইনাস এম ইউ। এখন একক সময় ভরবেগের পরিবর্তন এম বি মাইনাস এম ইউ ডিভাইডেড টি, তাহলে এটা হবে তোমাদের এম ইন্টু ভি মাইনাস ই ডিভাইডেড টি ইকুয়াল এম এ, অর্থাৎ এফ ইকুয়াল এম এ। দেখাই, এটা অনেক ইম্পর্টেন্ট। তোমরা যে এম এ লিখবে, এটা কেন কেন লিখবে, এটা কোন বেসিসে লিখবে তোমরা, ঠিক না? এটা তার কথা যে তোমরা এটা কেন লিখবে, এটা তো একটা কারণ থাকা দরকার, না কারণ ছাড়া আমরা কি লিখবো, ঠিক না? এম ভরের একটি স্থির, এম ভরের একটি স্থির স্থির বস্তুর ওপর, স্থির বস্তুর ওপর আমরা যদি এফ সাম্য বল টি সময় ধরে, তো এফ সমবল আমরা হচ্ছে টি সময় ধরে, টি সময় ধরে ক্রিয়া করে, তাহলে এফ সময় ধরে ক্রিয়া করে। এখন এ সুষম ত্বরণে, এ সুষম এ সুষম ত্বরণে গতিশীল হয়। সুতরাং সুতরাং বস্তুটি বিবেগ প্রাপ্ত হয়। বিবেগ প্রাপ্ত হয়। ওকে, তাহলে বস্তুর ভর এখন এম হলে আদি ভরবেগ হবে এম ইউ, শেষ ভরবেগ হবে এম ভি। তাহলে টি সময় পর, টি সময় পর ভরবেগের ভরবেগের পরিবর্তন হবে তোমাদের এম ভি মাইনাস এম। এবং এখন তাহলে এই একক সময় পর ভরবেগের পরিবর্তন ইকুয়াল তোমাদের কি, বলো কি হবে বলো? এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড টি, তাহলে এটা হবে এম ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইডেড টি, তাহলে এটা হবে এম এ। কাহিনী শেষ। এটা হচ্ছে আমাদের সূত্র। কই থেকে আসলে কিভাবে আসলে একদম গোড়া থেকে সব বুঝিয়ে দিয়েছি, এর এর বেশি কেউ বুঝাবে না, কেউ না। তাহলে আমরা এখানে কিন্তু একটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে যে এখানে আমরা একটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে আমরা এম ভি, অর্থাৎ আমরা তাহলে এফ সমান্তরাল এম এ বা এফ সমানুপাতিক এম এ। হ্যাঁ, তাহলে এখন এটাকে আমরা লিখতে পারি না এফ ইকুয়াল কে এম এ। এখন আমরা কে মানটা যদি 1 ধরি, তাহলে একটা এফ ইকুয়াল এম এ হয়ে যাবে, শেষ। ওকে, সো আমাদের এতক্ষণ যেটা বললাম সেটা শেষ। এখন একটা কথা যেটা আমাদের নিউটন বলে গেছে এবং যেটা খুবই ইম্পর্টেন্ট, দ্যাট ইজ বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে সরল রেখায় চলতে থাকা বস্তু চলতেই থাকবে। এটা আমরা বলেছি না, এটা আমরা পড়েওছি। এবং এটা এটাই সর্বশেষ কথা, যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে যে কোনো বস্তু সরল রেখায় যে কোনো চলিত চলিত বস্তু চলতেই থাকবে। এটা একটা প্রমাণ আছে, সেটাও করে দেখাচ্ছি তোমাদেরকে। ওকে, সো চলো আমরা এখন এটা দেখি।
কি বলা হয়েছে যে এখানে আমরা জিনিস দেখবো, আমরা যদি এফ ইকুয়াল জিরো ধরি, হ্যাঁ, অর্থাৎ বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে, এফ ইকুয়াল জিরো হবে। তাহলে এফ ইকুয়াল যদি জিরো হয়, তাহলে আমরা এখন জিরো ইকুয়াল এম ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইডেড টি লিখতে পারি না? হ্যাঁ, এফ ইকুয়াল এম এ তো আমরা লিখতেই পারি। তাহলে এখন দেখো, আমরা টিকে যদি ওই পাশে গুণ দিয়ে দিই, তাহলে এম ইন্টু ভি মাইনাস ইউ ইকুয়াল জিরো, রাইট? আবার এম কে যদি ওই পাশে গুণ দিয়ে দিই, তাহলে এটা হবে ভি মাইনাস ইউ ডিভাইডেড জিরো। এখন এত সবকিছু করার পরে আমরা কি পাবো? ভি ইকুয়াল ইউ। এটাই ফাইনাল কথা, যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে কোনো চলমান কোনো সরলরেখা চলমান কোনো বস্তু জাস্ট চলতে থাকবে, আর কোনো কথা থাকবে না। আচ্ছা, এখন চলো আমরা ভরবেগের সংরক্ষণশীলতার নীতিটা পড়ে ফেলি, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে। তারপর আমরা ওটাকে কেন্দ্র করে কিছু সূত্র দেখব, তারপরে ঘর্ষণ বল নিয়ে কথা বলবো, ব্যাস। ব্যাস কি বলছি, তারপরে আমরা মেবি হচ্ছে মহাকর্ষণের কথা বলতে পারি, একটু মহাকর্ষণের কথা বলবো। তারপরে আমরা হচ্ছে সব সূত্রগুলো একসাথে দেখবো, এবং তারপর আমরা মেবি একটা ম্যাথ সলিউশন করবো, তারপর আমাদের বেসিক ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো আমরা এখানে ওই যে যেটা বললাম, যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে যে কোনো কিছু চলে থাকবে, তাহলে এটাকে আমরা সামেশন অফ, আরে কি লিখতেছে এটা বারবার, সামেশন অফ এফ ফোর্স ইকুয়াল জিরো, কারণ বাহ্যিক কোনো বল প্রয়োগ করি নাই আমরা এখানে। তাহলে এখানে আমরা এফ ওয়ান প্লাস এফ টু ইকুয়াল জিরো লিখতে পারি। এখন এফ ওয়ান ইকুয়াল হচ্ছে আমাদের মাইনাস এফ টু, সামেশন অফ এফ ইকুয়াল এফ ওয়ান প্লাস এফ টু, বাহ্যিক বল প্লাস প্রকৃত বল, মোট বল। ওকে, তাহলে এখানে আমাদের এম ওয়ান এ ওয়ান ইকুয়াল মাইনাস এম টু এ টু, ক্লিয়ার? এখন আমরা এম ওয়ান ইন্টু ভি ওয়ান মাইনাস ইউ ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল মাইনাস এম টু ইন্টু ভি টু মাইনাস ইউ টু বাই টি টু, ডান? হ্যাঁ, এটা তো কমপ্লিট আমাদের। তাহলে এখন আমরা কি করব, আমরা এম ওয়ান ইকুয়াল ভি ওয়ান মাইনাস ইউ ওয়ান ইকুয়াল মাইনাস এম টু ভি টু মাইনাস ইউ টু। ওকে, এখন আমরা যখন এটা গুণ করব, তাহলে এম ওয়ান ভি ওয়ান মাইনাস এম ওয়ান ইউ ওয়ান ইকুয়াল মাইনাস এম টু ভি টু মাইনাস প্লাস এম টু ইউ টু। তাহলে এটাও যদি আমরা এই পাশে নিয়ে আসি, হ্যাঁ, তাহলে ফাইনাল ইকুয়েশনটা কি আসবে বলো তো আমাদের, বলো তো। এটা আমাদের ফাইনাল ইকুয়েশন আসছে হচ্ছে এম ওয়ান ভি ওয়ান ফাইনাল ইকুয়েশন যেটা আসবে সেটা হচ্ছে এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু ইকুয়াল এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু। শেষ। সো এটাই হচ্ছে আমাদের ভরবেগের সংরক্ষণশীলতার নীতি বা সূত্র, যেটাই বলো। এখন এটা হচ্ছে সংঘাতের পরে, মানে এটা সংঘাতের আগের ভরবেগের সংরক্ষণশীলতার নীতি, এবং এই দুটো যদি এক থাকে তাহলে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। কিন্তু সংঘাতের পরে দুটো বেগ এক হয়ে যাবে, এবং এক হয়ে গেলে এক হওয়ার একটা সূত্র আছে, সেটাকে আমরা, এটা ভরবেগের সংরক্ষণশীলতার নীতি, বাট এটা হচ্ছে তোমাদের এক হয়ে গেলে m2 u2 equal v m1 plus m2, সেটা হচ্ছে সংঘর্ষের পর সংঘর্ষের পর মিলিত বস্তু ভরবেগের সংরক্ষণ, এখানে সংরক্ষণশীলতা নীতি জায়গা হবে না, ভরবেগের সংরক্ষণশীলতার নীতি।
এটাই হচ্ছে তোমাদের ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। যত কিছু বলে এটার উপরে কোনো নীতি হবে না এবং না। ওকে ওকে, সো এ পর্যন্ত আমাদের ভরবেগের সংরক্ষণশীলতার নীতি শেষ। এখন আমরা চলো ঘর্ষণ বল দেখি। ঘর্ষণ বল কোথায়, কি, কেমনে ব্যবহার করে সব দেখে আমরা চলো। এত কষ্ট করতেছি ভাই গেমে বলার বাইরে। প্লিজ তোমরা আমার এই কষ্টের একটা দাম দাও, সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। আমি যে ঘামতেছি সেটার প্রমাণ দেখাই তোমাকে। জাস্ট লুক এট মি। প্লিজ একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দাও। আমি তোমাদের জন্য এত পাওয়ারফুল কন্টেন্ট আনবো বলার বাইরে। এটাই তো করে পাওয়ারফুল কন্টেন্ট, খুব কোয়ালিটিফুল কন্টেন্ট। জাস্ট দেখো তাহলেই বুঝতে পারবে। চলো এখন আমরা চলো ঘর্ষণ বল নিয়ে কথা বলি। দ্যাট ইজ কল ঘর্ষণ বল। ওকে, সো আমরা এখন কথা বলবো হচ্ছে ঘর্ষণ বল নিয়ে। ঘর্ষণ বল কি, রাইট? ঘর্ষণ বল জিনিসটা কি অ্যাকচুয়ালি? সাপোজ এটা কোন একটা বস্তু, এটা যাচ্ছে, হ্যাঁ, ওর কিন্তু তিন দিকে তিনটা বল আছে। একটা হচ্ছে এদিকে একটা বল আছে, আমরা এদিক থেকে এফ বলে টেনে নিয়ে যাচ্ছি, এবং ওর এই পাশে একটা ঘর্ষণ বল আছে যেটা নিচে ক্রিয়া করতেছে। এটাই ঘর্ষণ বল, এর বিষয়ে কিছু না। উপরেরটা অন্য কিছু, ওটা পরে বুঝবো আমরা। আপাতত বলছি যে ঘর্ষণ বল, এবং এটা হচ্ছে আমাদের বল যেটা আমরা টেনেছি, প্রদত্ত বল। এবং এই বলটাকে যখন আমরা এফ মাইনাস এফ কে করবো, তখনই আমাদের এম এ আসবে। এর আগে আসবে না কিন্তু, কারণ আমাদের নিট বলে এম এ হবে, এছাড়া কিছু হবে না। এটা হচ্ছে আমাদের মোট প্রদত্ত বল, এবং এটা হচ্ছে আমাদের ঘর্ষণ বল। মাইনাস বাদ দিলে আমাদের নেট বল আসবে, আমি আগেও বলেছি। এখন আমরা আরেকটা সূত্র আসতে পারি, যেটা হবে খুব ইম্পর্টেন্ট সূত্র। দেখো, আমরা এখানে এ ইকুয়াল এফ মাইনাস এফ কে বাই এম, এটা অনেক সময় কাজে লাগবে এই সূত্রটা। আবার এখানে আরেকটা সূত্র হবে, সেটা হচ্ছে এফ কে ডিভাইডেড এফ ইকুয়াল মিউ কে। মিউ কে, মিউ কে, এটা কখন কাজে লাগবে দেখা যাবে। এটা হচ্ছে ঘর্ষণ সহগ, এটাকে বলা হয় ঘর্ষণ সহগ। সো আমরা এখানে এফ কে ইকুয়াল লিখতে পারো হচ্ছে তোমাদের মিউ কে আর, মিউ, এটা হচ্ছে মিউ, মিউ কে আর। তাহলে আমাদের এখন এফ কে ইকুয়াল হবে হচ্ছে তোমাদের মিউ কে এমজি। ওকে, এতটুকু হচ্ছে আমাদের ঘর্ষণ বলের কনসেপ্ট। এটা হচ্ছে ঘর্ষণ সহগ। আমি বলে দিই, মিউ কে ঘর্ষণ সহগ। ওকে, দেন এখন চলো আমরা মহাকর্ষ নিয়ে একটু কথা বলি। মহাকর্ষ, অভিকর্ষ, এই জিনিসগুলা নিয়ে তোমরা ডাইরেক্ট একটা চ্যাপ্টারই পড়বা যখন তোমরা এইচএসসি তে যাবা। মানে তুমি যখন ক্লাস 11 12 11-এ পড়বা, তখন দেখবে যে ডাইরেক্ট তোমরা মহাকর্ষ অভিকর্ষ একটা চ্যাপ্টারই পড়তেছো। এটা এতটাই ইম্পর্টেন্ট। সো এখানে তো আমরা মহাকর্ষ জাস্ট 2 লাইন ধরে কথা বলবো শেষ, বাট ওইখানে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এখন চলো আমরা কথা বলবো ফর আওয়ার মহাকর্ষ, one of the most important things in this era. মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ ক্রিয়া করে তাকে বলা হয় মহাকর্ষ। যে কোনো দুটি বস্তু, যে কোনো দুটি বস্তু, এটা আমার সাথে চাঁদের হতে পারে, আমার সাথে অ্যাস্ট্রোনট হতে, যে কোনো কিছু হতে পারে। এটা হচ্ছে M1, এটা হচ্ছে M2। এদের মধ্যে যে বলটা কাজ করতেছে না, অর্থাৎ এদের মধ্যে যে বলটা একসাথে কাজ করতেছে, এই যে এদের মধ্যে যে বলটা কাজ করতেছে, এটা হচ্ছে তোমাদের মহাকর্ষ বল। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে বল ক্রিয়া করে তাকে বলে মহাকর্ষ বল। এবং মহাকর্ষ সূত্র, মহাকর্ষ সূত্র কি, ঠিক না? তো মহাকর্ষের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে বল ক্রিয়া করে তাকে বলে মহাকর্ষ বল। এবং মহাকর্ষের সূত্র, এটা তোমাদের কেউ বলে নাই, আমি বলতেছি, বললে বলতে পারে, এটা আমি জানি না। এটা হচ্ছে তোমাদের মহাকর্ষ সূত্র। তো মহাকর্ষ কাকে বলে এটা লিখে নিবে, যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে
অর্থাৎ এই মহাবিশ্বের মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে আহ, দুটি বস্তুর মধ্যে যে বল ক্রিয়া করে তাকে মহাকর্ষ বলে। দেন এখন মহাকর্ষের সূত্র নিয়ে কথা বলি, চলো আমরা মহাকর্ষের সূত্র ইজ ইকুয়াল টু মহাবিশ্বের অবস্থিত যে কোনো দুটি বস্তুর মধ্যে মহাকর্ষ বলের মান বস্তুদের ভরের গুণফলের সমানুপাতিক। অর্থাৎ মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এই বল এদের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। অর্থাৎ মহাবিশ্বের অবস্থিত যে কোনো দুটি বস্তুর মধ্যে যেই আকর্ষণ বলের মান, অর্থাৎ এই আকর্ষণ বল অর্থাৎ এই এফ এর মান ওদের যেই দুটো যে ভর ওদের গুণফলের সমানুপাতিক, m1 m2, এবং এবং এদের যে দূরত্ব, মধ্যবর্তী যে দূরত্ব, এটার বর্গের ব্যস্তানুপাতিক। শেষ, অত বড় লেখা আমি এক লাইন লিখে দিয়েছি। এখন এই সমীকরণকে ভাঙবো কিভাবে আমরা, রাইট? এটাকে আমরা কিভাবে ভাঙবো, এটা বড় কোশ্চেন। আমরা এখানে লিখতে পারি এফ ইকুয়াল জি m1 m2 b স্কয়ার। আর এই জি এর মান কত, জি এর মান কত, জি এর মান কত, জি এর মান লাগবে আমাদের। এবং জি এর মানের সাথে আমরা শিখবো একটা ডাব্লিউ, ডাব্লিউ গেলে এমজি অর্থাৎ কৃত কাজ, কৃত কাজ গেলে এমজি হবে। এবং তাহলে চলো আমরা দেখি এটা কি হয়। এই জি এর মান কত, রাইট? এটা হচ্ছে তোমাদের জি, যেটার মান হবে 6.673 into 10 inverse 11 নিউটন মিটার স্কয়ার, নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। সো তোমাদের জি এর মান একটু ভালো করে লিখে দিই, তাহলে বুঝতে পারবে ভালো করে। সো তোমাদের যে জি, এটার মান কত, তাহলে এটার মান 6.673 into 10 inverse 11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। এটাই, এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবকের মান, মহাকর্ষীয় ধ্রুবক বলা হয় এটাকে। এবং এরপরে আমরা শিখবো এইচ উচ্চতায় জি, অর্থাৎ এইচ উচ্চতায়, এইচ উচ্চ এইচ উচ্চতায় এইচ উচ্চতায় এইচ উচ্চতায় আমাদের জি, এটা হবে জি এম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। এটা মনে রাখবে, এটা অভিকর্ষ ত্বরণ একটা যে কোনো একটা উচ্চতায়। এবং পৃথিবীর ভর, পৃথিবীর ভর পৃথিবীর ভর এখানে আমরা লিখবো এম, এম ইকুয়াল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 6 × 10⁻24 কেজি। এবং এই পৃথিবীর ব্যাসার্ধ, এই পৃথিবীর ব্যাসার্ধ কত বলো? এই পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর, আর এবং এই আর ইকুয়াল, তোমাদের হচ্ছে 6.4 × 10⁻6 মিটার। আর ইকুয়াল 6.4 × 10⁻6 মিটার। ডান। এবং আমাদের এই জি ইকুয়াল 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। শেষ। মহাকর্ষ সম্পর্কে যত কিছু আছে সব লিখে দিয়েছি। এর বেশি মহাকর্ষ সম্পর্কে বলে আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তোমাদের উপর আর কোনো প্রেশার নাই, মেবি জাস্ট এতটুকুই। এখন সব সূত্রই বলে দিলাম, যা যা সূত্র হওয়ার কথা, যা যা সূত্র দেখানো দরকার সব বলে দিয়েছি। এবং আমাদের মানে যতটুকু করা দরকার, যতটুকু আমাদের অ্যাকচুয়ালি এখন দরকার সব আমি বুঝে গেছি। চলো ফাইনাল একটা ম্যাথ করি, একটা ম্যাথ দেখবো, কারণ বাকি ম্যাথ কালকের ক্লাসে একদম আমরা সিকিউ সলভিং করবো। মেবি এর পরে আর কিছু থাকার কথা না তোমার, আই থিঙ্ক আর কিছু থাকার কথা না।
যা থাকার আমরা সিকিউতে যদি গিয়ে দেখি তাহলে সিকিউতে আমরা পড়ে নেবো, বেশি আমরা কিছু দেখবো না। আপাতত তোমাদের জন্য একটা ম্যাথ আছে, সেই ম্যাথটা করে আমরা তারপরে আমাদের কাহিনী কেটে এখানে শেষ, আমাদের ক্লাস শেষ। আমরা নেক্সট ক্লাসে আমরা হচ্ছে জাস্ট সিকিউ নিয়ে কথা বলবো, তারপর আমরা বাকি জিনিস দেখবো। ওকে, সো লেটস ডু ইট। এবং এই ভিডিওটা কিন্তু তোমরা শনিবার পাচ্ছ, শুক্রবারে পাচ্ছ না, কারণ শুক্রবার আমরা কোনো ভিডিও আপলোড দিব না। এটা ফাইনাল 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 কথা। শুক্রবারে কোনো ভিডিও যাচ্ছে না তোমাদের, তোমরা শনি থেকে বৃহস্পতিবার ভিডিও পাবে, শুক্রবার কোনো ভিডিও তোমরা পাবে না। অ্যান্ড আরেকটা কথা, প্লিজ সাপোর্ট করো, তাতে অনেক কিছু বলবো তোমাদের, অনেক 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 কিছু বলবো। তো চলো আমাদের ম্যাথটা করি, আমরা তারপর বিদায় নিই। এখানে একটা ব্যাপার, এটা লেখার আগে আমরা দেখি, আমরা কোশ্চেন গুলো তুলি, ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারবো যে পরে আমাদের কি লিখতে হবে। তো প্রথমে এই যে একটা 10 কেজি ভরের একটা বস্তু যেটা এখানে যাচ্ছে, আর ডাব্লিউ ইকুয়াল কিন্তু ওজন। হ্যাঁ, আরেকটা জিনিস আমরা বলে নেই, ডাব্লিউ ইকুয়াল হচ্ছে এমজি, ডাব্লিউ ইকুয়াল ওজন, ওজন ইকুয়াল এমজি, অর্থাৎ ভর ইন্টু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। শেষ, এখানে এটা শেষ। ওকে, সো 10 কেজির একটা ভরের বস্তু 12 কেজি একটা ভরের বস্তুর দিকে এগিয়ে গেল, ওটা ঘর্ষণ করবে এরা, এবং ওর যে বেগ সেটা ছিল 14 মিটার পার সেকেন্ড, এবং ওর বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড। এখন সংঘর্ষের পর বস্তুদ্বয় মিলিত হলে মিলিত বস্তুর বেগ কত হবে বলো। প্রথম প্রশ্ন আমাদের যেটা, সেটা হচ্ছে সংঘর্ষের পর দুটো বস্তু মিলিত হয়ে গেলে মিলিত বস্তুর বেগ কত, মিলিত বস্তুর বেগ কত, মিলিত বস্তুর বেগ কত, মিলিত বস্তুর বেগ কত, এটা এটা আমাদের হচ্ছে কোশ্চেন, মিলিত বস্তুর বেগ কত। তাহলে এই যে আমাদের কোশ্চেনটা করা হয়েছে যে মিলিত বস্তুর বেগ কত, রাইট, এটা আমি তাহলে কিভাবে নির্ণয় করবো এখন, এটা একটা কথা না, মিলিত বস্তুর বেগ বলা হবে, মিলিত বস্তুর বেগ কিভাবে নির্ণয় করবো। আমরা সূত্র পড়েছিলাম না, m1u1 প্লাস m2u2 ইকুয়াল v ইন্টু m1 প্লাস m2, ওটাই, ওটা ছাড়া কিছুই না। সো আমরা আনসার করে দিই, চলো, m1u1 প্লাস m2u2 ইকুয়াল v ইন্টু m1 প্লাস m2, আমাদের সব দেওয়া আছে, 10 ইন্টু 14 প্লাস 12 ইন্টু 10 ইকুয়াল ভি, এটা আমাদের দরকার। তাহলে এখানে আমাদের 10 প্লাস 14 পেয়ে গেলাম। আমাদের এই ভিটা দরকার। এখন আমরা এই ভি সমান লিখতে পারি কিনা বলো। এই ভি ইকুয়াল আমরা লিখতে পারবো হচ্ছে কি, এটা ডিভাইডেড এটা, এটা উপরে এটা নিচে, এটা উপরে এটা নিচে, অর্থাৎ 10 into 14 equal 140 plus 120 divided 10 plus 14। তাহলে এটাকে যখন আমরা এখন করবো, তাহলে এটা হবে তোমাদের 260, 260 ডিভাইডেড হচ্ছে তোমাদের 24, 24, এটা তো 14ই থাকার কথা আমাদের। হ্যাঁ, ওকে, সো 260 ইন্টু 24 ডিভাইডেড 24, তাহলে এখন কত আসবে আমাদের, ঠিক না, এখন কত আসতেছে আমরা একটু দেখি তো চাইলে। এটা আমরা পাবো এখন তোমাদের 260 ডিভাইডেড 24 ইকুয়াল 10 পয়েন্ট ইকুয়াল 10.83 মিটার পার সেকেন্ড, রাইট। শেষ, শেষ, আমাদের ম্যাথ শেষ। সংঘর্ষ পরিমিত বস্তুর বেগ, এখন সংঘর্ষের প্রথম বস্তুর বেগ যদি 8 মিটার পার সেকেন্ড, তাহলে দ্বিতীয় বস্তুর বেগ কত হবে, ভরবেগের সংরক্ষণশীলতা নীতি ফলিত হবে কিনা। তো এখানে আমরা ভরবেগের সংরক্ষণশীলতার নীতি ফলিত হবে কিনা এটা করি, বাকিটা না করি। এখানে বলা হয়েছে সেকেন্ড যে কোশ্চেন, ভরবেগের ভরবেগের সংরক্ষণ
শিলতা নীতি ফলিত হবে কিনা দেখি, চলো আমরা করে দেখি যেটা ফলিত হয় কিনা। যদি না হয়, না হলো, ওটা আমাদের মাথা ব্যথা নাই, ঠিক না? তো এখানে আমরা এটাকে পার্ট বাই পার্ট করবো। তো পার্ট বাই পার্ট কিভাবে করব? তো প্রথমেই আমাদের হচ্ছে মেবি যেটা দরকার, আমরা যেটা জানি উত্তর, আমরা জানি m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 v1 প্লাস m2 v2, রাইট? এখন আমরা LHS ইকুয়াল কি পাবো? m1 u1 প্লাস m2 u2, ডান। এখন এখানে আমাদের কত ছিল? 10 ইন্টু 14 প্লাস এখানে আমাদের 12 12 ইন্টু 10, তাহলে 12 ইন্টু 10, তাহলে এখানে পাবো হচ্ছে 260। 260 পেয়ে গেছি। এখন দেখি, চলো আমরা আমরা যে নেক্সট, অর্থাৎ এই এটাতে আমরা পেয়ে গেলাম 260, হ্যাঁ। তাহলে এখন চলো আমরা দেখি যে এটাকে আমরা m1v1 প্লাস m2v2 করতে পারি কিনা। m1v1 প্লাস m2v2, এটা হচ্ছে আমাদের RHS। ওকে, সো এখানে আমাদের m1 আছে হচ্ছে 10। আচ্ছা, এখানে আমাদের v1 কিন্তু বের করি নাই, একটা মিনিট। আমাদের আগের যে ব্যাপারটা, ওইখানে আগের যে কোশ্চেন আছে, একটা কোশ্চেন আছে, এটা কিন্তু আমরা 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে 8 মিটার পার সেকেন্ড ধরে করছি, হ্যাঁ 8 মিটার পার সেকেন্ড ধরে করছি। তাহলে 8 মিটার পার সেকেন্ড ধরলে আমাদের v2 কত আসবে, এটা আমরা বের করতে হবে না আগে? এটা তো করলাম। সো v1 আমরা জানি 8, এখন এই v2 কত হবে, ঠিক না? সো এই সূত্রটা ধরে যদি আমরা চলি না, তাহলে আমরা হচ্ছে v2 পেয়ে যাব। v2 এখানে আমরা ওটাকে করতে 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 দেখবা যে এক সময় তোমাদের এখানে তো 260, এটা তো কনফার্ম এই মুরা 260, কিন্তু এই মুরা কিন্তু তোমাদের হচ্ছে যে 10 ইন্টু 8 আসবে, তাহলে 80। তাহলে এখন 80 মাইনাস 260 তোমাদের থাকবে হচ্ছে 180। এখন 180 তোমাদের m2 কিন্তু 12, m2 কিন্তু 12, তাহলে 180 ডিভাইডেড 12 করলে তো আমরা v2 পাবো। অর্থাৎ v2 ইকুয়াল, এই কাজে লিখলে হবে না, লিখতে হবে হচ্ছে m2 ইকুয়াল, সরি, v2 ইকুয়াল, আমরা কিন্তু এই যে m2 আমাদের 12, কারণ v2 ইকুয়াল আমরা m2 মানে, সরি, এই যে টোটাল যেটা, হুম, m1 u1 প্লাস m2 u2 মাইনাস m1 v1 ডিভাইডেড m2 করব। তাহলে এতটুকুর মান 260, আমরা দেখছি এতটুকুর মান হচ্ছে 80, কারণ 8 মিটার পার সেকেন্ড ধরে করতেছি। তাহলে এই 80 মাইনাস যদি 260 করি তাহলে হবে 180। এখন 180 ডিভাইডেড 12 করবো, আমরা পেয়ে যাব। তাহলে v2 হবে তোমাদের 180 ডিভাইডেড 12, তাহলে 180 ডিভাইডেড 12 করলে কি হবে তোমাদের 15 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে আমরা m2 পাইতেছি হচ্ছে তোমাদের 12 ইন্টু 15, তাহলে এটা তো 80, এটা 80 প্লাস 12 ইন্টু 15, এটা 180 হয়, 180। অর্থাৎ আমাদের এখানে এটা হচ্ছে 260 এবং এটাও আসলো 260। তোমরা কি দেখতেছো? এটা দেখা যাচ্ছে। তো এটাও হচ্ছে তোমাদের 260, অর্থাৎ LHS ইকুয়াল RHS, অর্থাৎ 260 ইকুয়াল 260 আনসার। সো আমাদের ম্যাথ এখানে কমপ্লিট, আমাদের বেসিক এখানেই শেষ, বেসিক আর কিছুই নেই, সব রয়েছে এক ক্লাসে। আমরা নেক্সট ক্লাসে সিকিউ করব, মেবি আমরা বল এক ক্লাসে শেষ করতে পারবো, বল আমরা এক ক্লাসে শেষ করতে পারবো, আই হোপ না, আমি একদম কনফার্ম যে বল আমরা এক ক্লাসে শেষ করে দেবো। আর আমাদের
লাগবে না কিছু বলের। আমরা ছিল ওখানে বল আমরা ক্লাসে কমপ্লিট। সো এনকারেজ না থাকো বা তোমরা যদি ক্লাসের সাথে ভালোভাবে জুড়ে না থাকতে পারো তাহলে ক্লাসটা দেখে তোমরা কিছুই বুঝবে না এবং কিছু করতে পারবে না, যেটা সবচেয়ে বড় কথা। তো ক্লাসটা দেখতে হবে এবং সম্পূর্ণ তোমাদেরকে বুঝতে হবে। তো চলো আমরা এখন বলের যেটা হচ্ছে, এখন আমরা আমাদের যে মূল যে 2024 সালে যে কোশ্চেন সেগুলো ঢুকে যাই। তো আমরা প্রথমেই চট্টগ্রাম বোর্ড 2024 করব। তো এখানে একটা কোশ্চেন আছে যেটা বলা হয়েছে যে টেবিলে রাখা 500 গ্রাম ভরের একটি বইয়ের কার্যকরী বল 4.88 নিউটন মিটার নিউটন মহাবিশ্ব দুটি স্থির স্থান এক্স ও ওয়াই এর ভরের অনুপাত m/m অর্থাৎ 81:1 এবং এদের ব্যাসার্ধের অনুপাত r=4:1। এক্ষেত্রে gx = 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার হলে এদের এদের মোটামুটি এদের যে এই মৌলিক বল কত মধ্যে ভাগে ঘটনা গতি ঘর্ষণ সব নির্ণয় করো, এগুলো বলা হয়েছে। দেখো তোমাদেরকে কোশ্চেনটা দেখিয়ে দিই তাহলে তোমরা বুঝবে এটা ব্যাপারটা ভালো করে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা যেটা বলা হয়েছে এখানে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন যে একটা মানে টেবিলে রাখা 500 গ্রাম ভরে যেটা যেটা বললাম আর কি এটাই। এখন উদ্দীপকের ঘটনা গতি ঘর্ষণ সব নির্ণয় করো এবং উদ্দীপকের আলোকে কোন স্থানে বইটার ওজন কম হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো এটা হচ্ছে আমাদের কোশ্চেন এখনকার মতো, ঠিক আছে? তো আমাদের কোশ্চেন গুলো ভালোভাবে অ্যানালাইজ করতে হবে এবং বুঝতে হবে যে কোশ্চেন গুলোতে কি কি বলেছে, কি কি চেয়েছে, রাইট? ওকে, তো এখন চলো আমরা কোশ্চেনটা সলভ করি। তো এখানে আমরা যেটা করবো প্রথমে আমাদের মেইন কোশ্চেন কি আমাদের এটা বুঝতে হবে আগে। মেইন আমাদের কোশ্চেনে বলা হয়েছে যে আমাদের গতি ঘর্ষণ সহগ, অর্থাৎ আমাদের গতি ঘর্ষণ সহগ কত, অর্থাৎ আমাদেরকে এখানে বলা হয়েছে মিউ কে কত, এটা এখন আমাদের এটা বের করতে হবে। তো আমরা এখন করছি হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2024, এটা করবো আমরা এখন। এটা গ, চলো আমরা এটা গ এখন সলভ করা স্টার্ট করি রাইট ফ্রম দেয়ার, ঠিক আছে? লেটস গো। সো গ এখানে আমাদের কি কি দেওয়া আছে প্রথমে দেখতে হবে এখানে আমাদের কি কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে হচ্ছে আমাদের একটা, এখানে আমাদের কি কি দেওয়া আছে, প্রয়োগকৃত বল দেওয়া আছে, কার্যকরী বল দেওয়া আছে, অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে এবং আমাদের বইয়ের ভর দেওয়া আছে। তো এখন আমাদের এফ প্রয়োগকৃত বল 6 নিউটন দেওয়া আছে, কার্যকরী বল অর্থাৎ আমাদের এফ কে মানে যেটা আমাদের ছোট হাতের এফ ওটা দেওয়া আছে 4.88 নিউটন এবং আমাদের এই ক্ষেত্রে আরেকটা জিনিস দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আমাদের এম ভর, সেটা হচ্ছে আমাদের 500 গ্রাম অর্থাৎ 0.5 কেজি এবং আমাদের এই ক্ষেত্রে তাহলে অভিকর্ষ ত্বরণ দেওয়া হচ্ছে আমাদের জি ইকুয়াল 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, জি ইকুয়াল 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখন বলা হয়েছে আমাদের গতি ঘর্ষণ সহগ মিউ কে কত, রাইট? অর্থাৎ আমাদের কোশ্চেন এটা সবকিছু তার কোশ্চেন এটা যে মিউ কে ইকুয়াল কত। চলো 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 রিলিজ করি আমরা এখন, মানে এটা বের করে ফেলি কতটা আমরা দেখি। তাহলে আমরা একটা কথা জানি সেটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা কিন্তু পড়েছিলাম যে নিট বল ইকুয়াল অর্থাৎ আমাদের যেটা এফ কে মাইনাস এফ, হ্যাঁ এখন এফ কে মাইনাস এফ যেটা আমরা পড়বো আমাদের যেটা নিট বল ছিল অর্থাৎ নিট যে বল ওটার ক্ষেত্রে আমরা পড়েছিলাম এফ কে মাইনাস এফ, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ঘর্ষণ বল এবং এটা হচ্ছে কার্যকরী বল, এটা থেকে মাইনাস করে দিলে পাবো। কিন্তু এখানে আমাদের ঘর্ষণ বল নাই, আমাদের ঘর্ষণ সহগ বের করতে হবে। এখানে আমরা এফ কে ইকুয়াল এফ প্লাস এফ লিখতে পারি, আমরা এফ মাইনাস এফ লিখতে পারি, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি হচ্ছে 6 মাইনাস 4.88, হ্যাঁ অর্থাৎ আমাদের যেটা হচ্ছে কার্যকরী বল, এটা হচ্ছে আমাদের মোট প্রয়োগকৃত বল, এটা হচ্ছে কার্যকরী বল, অর্থাৎ এটা থেকে বিয়োগ করলে আমরা নিট বল পাবো, ঠিক আছে? অর্থাৎ ঘর্ষণ বল পাবো। ঘর্ষণ শককে আমরা বের করার জন্য ঘর্ষণ বলের মধ্যে ঘর্ষণ শক থাকবে, অর্থাৎ আমরা এখানে আর ইন্টু মিউ কে দিতে পারবো, আর ইন্টু মিউ কে লিখতে পারবো।
তাহলে এখানে আমরা লিখতে পারবো না 6 মাইনাস 4.88 লিখতে পারবো। এখন এখানে আমাদের আর কত আছে, রাইট? আর এর একটা ব্যাপার আছে যে আর এখানে কত আছে। আর কিন্তু আমাদের বের করতে হবে, 1 মিনিট দাঁড়াও। ডাব্লিউ ইকুয়াল আমরা লিখতে পারি হচ্ছে এমজি অর্থাৎ আর, তাহলে আমরা ওইটা হিসেবে লিখতে পারবো, অর্থাৎ ডাব্লিউ ইকুয়াল আমরা এখানে লিখতে পারি না যে ডাব্লিউ ইকুয়াল হচ্ছে এমজি, ডাব্লিউ ইকুয়াল হচ্ছে আর ইকুয়াল হচ্ছে এমজি। তাহলে এখানে আমরা লিখতে পারবো 0.5 ইন্টু 9.8, তাহলে এটা আসবে হচ্ছে তোমাদের 0.5 ইন্টু 9.8 ইকুয়াল 4.9, 4.9 এটা একক হচ্ছে নিউটন। ওকে, 4.9, তো 4.9 যদি হয়ে থাকে তাহলে আমরা এখানে আমরা এখন নিউকে বের করতে পারবো খুব ইজিলি। 6 মাইনাস 4.88 ডিভাইডেড 4.9, অর্থাৎ আমাদের এটা আসবে হচ্ছে তোমাদের 6 মাইনাস 4.88 ডিভাইডেড 4.9, অর্থাৎ এটা আসবে তোমাদের 0.23। এটা হচ্ছে তোমাদের গতি ঘর্ষণ সহগ আমরা নির্ণয় করবো। অনেক টাইম লাগিয়ে ফেলেছি, এত টাইম লাগানো যাবে না। একটা কথা, এত টাইম লাগালেই তোমার লস। আমার অনেক টাইম লেগে গেছে একটা অঙ্ক করতে, কারণ আমি তোকে বুঝিয়েছি, কিন্তু এত টাইম লাগলে হবে না। এই অঙ্কটা করতে হাইস্ট 3 মিনিট সময় লাগতে হবে। 3 মিনিটের মধ্যে সব কমপ্লিট করতে হবে, কারণ এখানে লেখার কোনো কাজই নেই। আমরা এখানে লিখবো এটা আমাদের প্রয়োগ করতে বল, এটা আমাদের কার্যকরী বল, এটা আমাদের ভর, এটা আমাদের অভিঘর্ষণ ত্বরণ, তাহলে প্রতিঘর্ষণ সহগ কত, এত কিছু না। জাস্ট ইন্ডিকেট করে ধাপা ধাপ অঙ্ক এখানে শেষ। এটা করলে ফুল মার্কস 100 যদি হয়ে যায়, ঠিক আছে? এবং অবশ্যই হতেই হবে, তোমরা যদি এখানে থাকো তাহলে হতেই হবে তোমাদের। ওকে, সো আমাদের গ শেষ, এখন আমাদের ঘ করতে হবে। সো ঘতে কি বলা হয়েছিল, আমরা কোশ্চেনটা কিন্তু হচ্ছে মানে একটু স্ক্রিনশট মেরে তারপর হচ্ছে একসাথে করবে, এগুলো ভালো লাগবে। তারপর আমাদের ঘতে কি বলা হয়েছে, ঘতে বলা হয়েছে যে উদ্দীপকের আলোকে কোন স্থানে বইটির ওজন কম হবে, গাণিতিক বিশ্লেষণ কর। অর্থাৎ আমাদের যেটা ঘ, হুম আমাদের যেটা ঘ, এখানে বলা হয়েছে যে উদ্দীপকের আলোকে কোন স্থানে বইটির ওজন সবচেয়ে বেশি হবে, সবচেয়ে কম হবে, বইটির ওজন কম হবে, গাণিতিক বিশ্লেষণ করো। কারণ এক্স ও ওয়াই ভরের অনুপাত, এক্স ও ওয়াই স্থানের ভরের অনুপাত কিন্তু 81:1, এবং ব্যাসার্ধের অনুপাত কিন্তু 4:1 দেওয়া আছে এটা, ঠিক আছে? তাহলে আমাদের তো আগে রিসোর্স কালেক্ট করতে হবে, যে রিসোর্স আমাদের কি কি আছে। রিসোর্সে আমরা একটা জিনিস খেয়াল করবো, এম ইন্টু এম 81:1, এটা আমাদের রিসোর্স দেওয়া আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি না যে এম বাই এম ইকুয়াল 81/1, অ্যাবসলিউটলি লিখতে পারি। আমাদের ক্ষেত্রে কিন্তু আর একটা দেশে ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, অর্থাৎ আর ইন্টু আর ইকুয়াল 4:1 দেওয়া আছে, 4:1 দেওয়া আছে তোমাদের, অর্থাৎ আমরা আর আর 4/1 লিখতে পারি, ঠিক আছে? আমাদের অভিকর্ষ ত্বরণ, এরপর আমাদের যেই সিরিজগুলো দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ জি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, রাইট? এবং আমাদের ক্ষেত্রে হচ্ছে আমরা গতি ঘর্ষণ সহগ পেয়েছিলাম কত, আমাদের গতি ঘর্ষণ সহগের দরকার নেই এখানে, এক মিনিট দাও। আমরা এখানে ওয়াই এর অভিকর্ষ ত্বরণ যেটা দরকার, কারণ আমরা এক্স এর ক্ষেত্রে এক্স এর পেয়েছি, এখন ওয়াই এর জি আমরা লিখতে পারি জি ওয়াই, রাইট? আর এটা আমাদের জি এক্স। তাহলে এখন বলো, আমরা যদি মহাকর্ষীয় ধ্রুবক জি হয়, আমাদের যদি মহাকর্ষীয় ধ্রুবক জি হলে, তাহলে আমরা এটা লিখতে পারি যে এক্স এর এক স্থানের জন্য আমরা পাই এক্স স্থানের জন্য পাই, আমরা এখানে কি লিখতে পারি, আমরা এখানে পাবো হচ্ছে gx ইকুয়াল
জিএম জিএম বাই আমাদের হচ্ছে আর স্কোয়ার এবং ওয়াই স্থানের জন্য পাই আমরা জি ওয়াই ইকুয়াল জি এম বাই আর স্কোয়ার। এক্স এবং ওয়াই স্থানের অনুপাত এবং এক্স ওয়াই স্থানের ভরের অনুপাত আমরা বের করে ফেললাম, ব্যাসার্ধের অনুপাত বের করে ফেললাম। এখন আমরা এটাকে আমরা 1 নং দিব, এটাকে 2 নং দিব। এখন এদেরকে যদি ভাগ করি, একটা জিনিস খেয়াল করো, জিএম জিএম কাটা আর স্কোয়ার সবই তো কাটা যায় না, ব্যাপারটা ওরকম না। আমরা যখন এদেরকে ভাগ করব আমরা একটা প্যাটার্ন খুঁজে পাবো, সেটা হচ্ছে আমরা এখানে gx বাই gy ইকুয়াল লিখতে পারবো হচ্ছে তোমাদের m বাই m। আমরা m বাই m লেখার পরে আমাদের এই 8টা উল্টা দিতে হবে, তাহলে আমরা এখানে গুণ দিতে পারবো, আমরা এটা হোল স্কয়ার দিতে পারবো। ঠিক আছে, আমরা এগুলোর মান জানি, এটার মান জানি 81/1 ইন্টু ওই আর এর মান ছিল 1 এবং এর ছিল 4, তাহলে এটা হচ্ছে হোল স্কয়ার। তাহলে এখানে দেখো আমরা এটা যখন মান এখন রিলিজ করব তখন এটা কত আসে, উপরে 81 থাকে নিচে 16 থাকে, তাহলে 81/16। দেখো দেখো এখন একটা কথা যে এখন আমরা 16 সাথে jx কে গুণ দিতে পারি এবং gy কে 81 এর সাথে গুণ দিতে পারি, এটা এতটুকু আমরা ক্লিয়ার। তাহলে এখানে আমরা gy এর মান পাবো, রাইট? এখন বইয়ের ভর অর্থাৎ যেটা আমাদের বইয়ের ভর আছে, তখন x স্থানে y স্থানে আমরা দিলেই পাবো, আমরা ওদের ভাগ করে দিলে আমরা কোন স্থানে কম সেটা পেয়ে যাব, রাইট? তাহলে এখানে দেখো এখানে আমরা gy খোঁজার জন্য কি লিখবো, আমরা যখন gy খুঁজতে যাব তখন আমাদের অবশ্যই এখানে 9.8 ইন্টু 9.8 ইন্টু 16, কারণ আমাদের আগে দেখতে হবে 16 ডিভাইডেড 81, তাহলে 9.8 ইন্টু 16 ডিভাইডেড 81, তোমাদের কাছে আসছে হচ্ছে 1.935 বা 1.9358 লিখতে পারো, এটাই। তাহলে এটা যখন আসবে এখন আমরা ইজিলি এখানে আমরা ডাব্লিউ বের করতে পারবো দুইটা এক্স এবং ওয়াই স্থানের জন্য, এবং দুটো বের করে দিলেই আমরা এখন দুইটার ভাগ করে দিলেই কোন স্থানে কম সেটা পেয়ে যাবো আমরা। লেটস গো, আমরা উপরে করব কারণ নিচে করার জায়গা নেই। আই থিঙ্ক এ পর্যন্ত আমরা বুঝে গেছো এবং আশা করি এর বেশি বোঝার কোনো কথা বা এর বেশি বোঝার দরকার নাই, এর বেশি মানে এটা হচ্ছে ওয়াই স্থানের জন্য ডাব্লিউ, এখানে বলবো হচ্ছে আমরা এম জি ওয়াই ইন্টু 1.935, ওয়াই স্থানের জন্য আমরা পাচ্ছি এটা তো 1.935 হবে, এর বেশি দেওয়ার কথা না। ও ও ও, এক মিনিট এক মিনিট, আমরা এখানে ভরের অনুপাত এটা বের করবো কেন, আমরা তো 0.5 লিখবো এখানে না, 0.5 ইন্টু 1.935, তাহলে এটা আমাদের উত্তর আসবে হচ্ছে তোমাদের ওয়াই স্থানের জন্য 0.96 0.9679, এবং আমরা এক্স এর ডাব্লিউ কি পেয়েছিলাম বলতো 4.9, তাহলে এখানে অ্যাবসলিউটলি ওয়াই এর মান কম, ওয়াই এর মান কম, কিন্তু এটা আবার ভাগ করে দেওয়া যায়, কিন্তু ভাগ করার কোনো দরকার নাই কারণ আমাদের বলছে কোন স্থানে কম, আমাদের একদম চক্ষু দৃষ্টি করে দেখা যাচ্ছে যে এই স্থানে মান কম, তাহলে এই স্থানে আমাদের হচ্ছে ব্যাপার স্যাপার দেবে গেছে। ওকে দেন আমাদের এই পর্যন্ত আমাদের হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2024 কমপ্লিট। তাহলে এখন চলো আমরা নেক্সট পদক্ষেপ নিব, অর্থাৎ আমাদের যেটা নেক্সট যে ম্যাথ হবে, আমরা নেক্সট কোন ম্যাথ করি আমরা সেটা দেখি। এখন এই ম্যাথ আমাদের ডান, এই ম্যাথ নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। চলো আমরা এখন নেক্সট ম্যাথটা দেখি। আমরা এখন নেক্সট ম্যাথে যখন আমরা যাব, ঢাকা বোর্ড 2023 সাল এবং রাজশাহী বোর্ড 2023 সাল দুটো খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং এই দুটো করবো আমরা, এবং তারপর আমরা 22 সালটা দেখি। 23 সালের সমস্যা না, 22 সালের রাজশাহী বোর্ড আছে এবং সিলেট বোর্ড, বরিশাল বোর্ড সিলেট বোর্ডই হবে, বরিশাল বোর্ডও করতে হবে 22 সালে এবং 21 সালে
আর নেই, জাস্ট 21 সাল আমাদের এখানে নাই। বরিশাল বোর্ড 2020 করবো কনফার্ম, তারপর আমাদের ক্লিয়ার। ওকে, চলো আমরা এখানে মেবি দুটো অঙ্ক করবো এবং দুটো অঙ্ক একই। তাহলে আমি ভাবতেছি ঢাকা বোর্ড 2023 সালের অঙ্কটা না করে তোমাদের রাজশাহী বোর্ড 2023 অঙ্কটা করানো যায়, কারণ যেটা সেম, প্রায় সেমই অঙ্ক। চলো আমরা দেখি দুইটা অঙ্ক মধ্যে যে একতা ওটা কিরকম। এই যে দেখো, এই অঙ্কটা দেখো কিছুটা এমন, ঢাকা বোর্ড 2023, কিন্তু রাজশাহী বোর্ড 2023 দেখো একটু ব্যতিক্রম হলো। এটা এটা কিন্তু সুন্দর অঙ্ক। সংঘর্ষের আগে সংঘর্ষের সময় 50 কিলোমিটার পার আওয়ার, 60-65 কিলোমিটার পার আওয়ার, বিরোধী বস্তুর বেগ নির্ণয় করে মধ্যে পদের সাথে ভরবেগ গতিশক্তি কন্ডিশন করতে হবে। এটা এটা এটার মতন সোজা অঙ্ক হতে বা তোমরা খুঁজলে পাবো না। যাই হোক, আমরা এটাই করবো এখন। সো আমরা এখন করবো হচ্ছে রাজশাহী বোর্ড 2023। ওকে, ডান। রাজশাহী বোর্ড 2023 সালের অঙ্ক আমরা করবো এখন। সো আমরা এখন করবো হচ্ছে গ। একটা জিনিস আগে দেখো, বলা হয়েছে মিলিত বস্তুর বেগ নির্ণয় করতে। মিলিত বস্তুর বেগ, তাহলে আমরা এখন দেখি যে মিলিত বস্তুর আমাদের ভর দেওয়া আছে দুইটা, ওটা বের করতে হবে। আর এই ব্যাগ ছিল দুইটা, ওটা বের করতে হবে। আমাদের রিসোর্স কি কি আছে দেখতে হবে না। সো এখানে M1 950 কেজি এবং আমাদের ক্ষেত্রে M2 700 কেজি, রাইট? M2 700 কেজি। এখন ইউ ওয়ান দেওয়া আছে 50 কিলোমিটার পার আওয়ার এবং ইউ2 দেওয়া আছে কত, 65 কিলোমিটার পার আওয়ার। ওকে, কিন্তু একটা কথা, আমাদের মিটার পার সেকেন্ড লাগবে। মিটার পার সেকেন্ড আমরা কিভাবে বের করবো, ঠিক না? তো মিটার পার সেকেন্ড আমরা কিভাবে রিলিজ করবো? মিটার পার সেকেন্ড খুব ইজিলি রিলিজ করা যায়। কিভাবে? মিটার পার সেকেন্ড রিলিজ করার জন্য আমরা এটাকে 3600 দ্বারা ভাগ করবো, 1000 দ্বারা গুণ করবো। আমি এটা আগেই বলেছি, খুব সিম্পল একটা ব্যাপার, যে 3600 দ্বারা গুণ এবং 1000 দ্বারা ভাগ করলে তুমি কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে খুব ইজিলি নিতে পারবে। তো চলো আমরা ওটাই করি এখন। 1000 দ্বারা গুণ, 3600 দ্বারা ভাগ। তাহলে আমরা এখানে ইউ2 একটু পরে লিখবো এবং আমরা ইউ1 কে মডিফাই করব 50 ইন্টু 1000 ডিভাইডেড 3600। তাইলে 50 ইন্টু 1000 ডিভাইডেড 3600 ইকুয়াল আমরা পাবো 13 মিটার পার সেকেন্ড। হয়ে গেল। এখন যখন আমরা এখানে ইউ2 আনবো, তখন আমরা এখানে পাবো 65 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ আমরা এখানে 65 ইন্টু 1000 ডিভাইডেড 3600, অর্থাৎ আমরা এখানে পাবো 65 ইন্টু 1000 ডিভাইডেড 3600 এগুলো আসবে তোমাদের 18.05 মিটার পার সেকেন্ড। ডান। তাহলে এতটুকু আমাদের যা রিসোর্স ছিল আমরা তা বের করে ফেলেছি এবং এর বেশি আমাদের কোনো রিসোর্স দেওয়া নেই। এটাই আমাদের সেপারেশন রিসোর্সের জন্য। তাহলে এখন আমরা করব হচ্ছে অঙ্ক। তো মিলিত বস্তুর বেগ কত? মিলিত বস্তুর বেগের ক্ষেত্রে আমরা M1 U1 M2 U2 ইকুয়াল হচ্ছে যে V ইন্টু M1 প্লাস M1 M2, এই সূত্রটা পড়েছি, কিন্তু আমরা একটা ইম্পর্টেন্ট সূত্র আজকে পড়বো। আমি সূত্রটা দেখিয়েছি তোমাদেরকে, আর এখন আমরা পড়ছি এখানে আমি কিছুই করলাম না, এখানে জাস্ট আমি সূত্রটাকে বদলে দিলাম। মানে আমার সূত্র একই, জাস্ট হচ্ছে আমি এখানে একটু জাস্ট হচ্ছে মডিফাই করে কি করলাম, আমি একটু মানে চেঞ্জ করে নিলাম যাতে আমার সুবিধা হয়। তাইলে এখন আমরা M1 লিখতে পারবো হচ্ছে 950 ইন্টু 13.8 প্লাস M2 আমাদের 700 ইন্টু
18.05 এবং আমাদের M1 প্লাস 700, তাহলে টোটাল কত আসে? টোটাল যদি আমরা করি তাহলে টোটাল আসবে আমাদের হচ্ছে 0.33667 0.33667 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের মূলত বস্তুর বেগ এবং এখানে আমাদের কাহিনী সব শেষ, রাইট? এটাই হচ্ছে আমাদের কাহিনী, এটা হচ্ছে আমাদের সর্বশেষ। এখন চলো আমরা ঘ করি এবং ঘ করে আমরা 23 সাল ক্লিয়ার দিই, তারপর 22 সাল করবো, 20 সাল করবো, শেষ। আমাদের বলের সিকিউ 1 2 সিকিউ কমপ্লিট। তারপর জাস্ট আমাদের একটা কাজ থাকবে, আমাকে সাপোর্ট করা। তারপর চতুর্থ অধ্যায় দেখো কিভাবে পড়াই, পঞ্চম অধ্যায় দেখো কিভাবে পড়াই, জাস্ট ফাটাফাটি লাগবে আমাদের জন্য। চলো এবার আমরা হচ্ছে ঘ করি। আমাদের ঘটা মেইনলি ইম্পর্টেন্ট, কারণ ঘয় অনেক কিছু বোঝার আছে, তারপর আমরা হচ্ছে বুঝতে পারবো কোথায় কি বলা হয়েছে। সো আমরা করব ঘ, আমরা এটা আরেকটু ক্লিন করে নিই। ওকে, সো ঘতে বলা হয়েছিল যে উদ্দীপকের ক্ষেত্রে ভরবেগ ও গতিশক্তি কোনটি সংরক্ষিত হবে। গতিশক্তি আমাদের একটা সূত্র আছে, ভরবেগের একটা সূত্র আছে। গতিশক্তির পরে আমরা পড়েছি, ভরবেগের সূত্র আমরা পড়েছি। চলো এখানে অ্যাপ্লাই করে দিই। ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অ্যাপ্লাই করতে হলে আমরা জানি m1 প্লাস m1 un প্লাস m2 u2 ইকুয়াল v1 m1 প্লাস v m2 u2 এক হতে হবে, ঠিক আছে? লেটস গো, চলো আমরা দেখি আমাদের v1 v2 কত। v1 v2 আমাদের ক্ষেত্রে কত পাবো? তাহলে আমরা আমরা এখানে একটা মিলিত বস্তুর বেগ পেয়েছিলাম না, ওইটাকে ধরে আমরা করতে পারবো v ইকুয়ালেন্ট টু। তাহলে এখানে আমরা সূত্র যেটা দেবো, যে মিলিত বস্তুর বেগে আমাদের হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা পূর্ণ হবে কিনা। হ্যাঁ, m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল যদি তোমাদের m1 প্লাস m2 ইন্টু v হয়ে যায়, সমান হয়ে গেলে আমাদের হচ্ছে কমপ্লিট LHS। আমাদের m1 কত? m1 আমাদের হচ্ছে 900 কেজি, m1 m2 হচ্ছে 700 কেজি, u1 আমরা যেটা গ থেকে পেয়েছি 13.88 মিটার পার সেকেন্ড, u2 18.05 মেবি। ওকে ওকে, আমাদের এতটুকু আমাদের দেওয়া আছে এবং আমরা মিলিত বস্তুর বেগ v v পেয়েছিলাম হচ্ছে আমরা মিলিত বস্তুর বেগ পেয়েছিলাম 0.33 মিটার পার সেকেন্ড। ওকে, ডান, ঠিক আছে। এখন ভরবেগের সংরক্ষণশীলতা নীতি প্রয়োগ হবে কিনা আমরা এটা দেখে চলো। সো m1 আমাদের দেওয়া হচ্ছে 950 ইন্টু 13.88 প্লাস 700 ইন্টু 18.05, তাহলে এখানে টোটাল আসবে হচ্ছে তোমাদের এখানে তোমাদের টোটাল আসবে হচ্ছে 555.51 কেজি মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ভরবেগ আমরা পেয়ে গেছি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ভরবেগ আমরা যেটা পেলাম। এখন আমাদের আরেকটা অঙ্ক করতে হবে, সেটা হচ্ছে ওইটা ওইটা আমরা কিভাবে করবো? ওটা আমরা RHS দিয়ে করতে পারি, ওইটা আমরা RHS দিয়ে করতে পারি। সেটা আমরা করবো হচ্ছে 950 প্লাস 700 ইন্টু v 0.33
6672। ওকে, এটার মান কত আসে আমরা বের করি তাহলে। এটার মান আসবে হচ্ছে তোমাদের একই, অর্থাৎ আমাদের এটার মান আসতেছে 5.51 কেজি/সেকেন্ড। সো আমাদের ভরবেগের সংরক্ষণশীলতার নীতি পরিবর্তিত ফলিত হবে। কিন্তু এখন দেখি আমাদের যেই গতিশক্তির সংরক্ষিত হবে কিনা। আমার মেবি না মনে হচ্ছে যে গতিশক্তি সংরক্ষিত হবে, কারণ আমরা এখানে সব পেয়ে ফেলেছি, মানে ভরবেগ মিলে গেছে, তাহলে গতিশক্তি কেন বলবো। হাফ এম বি স্কোয়ার তাও করে সমস্যা, করে দেখতে সমস্যা ঠিক না। তাহলে আমরা গতিশক্তি কিভাবে মিলাবো, এটা কথা না, যে গতিশক্তি তাহলে কিভাবে মিলবে এসে, কারণ গতিশক্তির তো মিলাইতে হবে, তো মিলবে কিভাবে কথাটা তোটা, গতিশক্তিটা তাহলে মিলবে কিভাবে, গতিশক্তিটা মিলবে হচ্ছে তোমাদের হাফ m1 u1 প্লাস হাফ m2 u2 স্কোয়ার, এবং তাদের নিচে তাদের সমানে যদি আমরা ওই হাফ ইন্টু m1 প্লাস m2 ও ভি স্কোয়ার এটা যদি এক করতে পারি তাহলে হবে, অর্থাৎ ব্যাপারটা হবে এরকম, হাফ ইন্টু m1 u1 হোল স্কোয়ার প্লাস হাফ ইন্টু m2 u2 হোল স্কোয়ার, এটার সমান সমান হতে হবে তোমাদের হাফ ইন্টু m1 প্লাস m2 ইন্টু ভি স্কোয়ার। এটা যদি সমান হয়ে যায় তাহলে আমাদের ভরবেগের গতিশক্তি সংরক্ষিত হবে। এখন গতিশক্তি কিভাবে সংরক্ষিত হয় দেখি চলো। এল এইচ এস হাফ ইন্টু 950 ইন্টু 13.88 স্কোয়ার প্লাস হাফ ইন্টু 700 ইন্টু 18.05 হোল স্কোয়ার। তাহলে এটার মান আসবে তোমাদের খুব বিরাট একটা মান চলে আসবে তোমাদের এখানে, খুবই খুবই বিরাট একটা মান আসবে, ঠিক আছে। 205727 205,727 0.2917 এটা হবে জুল, কারণ যে কোনো শক্তির একক জুল এটা। এখন দেখি নিচেরটা হয় কিনা, এটার এই বড় কথা যে নিচেরটা হবে কিনা। আরএইচএস হাফ ইন্টু 950 প্লাস 700 ইন্টু 0.336672 হোল স্কয়ার, এটার যে মান ওটা শেষ হচ্ছে 93.512129, 93.512129, এইটা আসে তোমাদের মান, মানে আমাদের গতিশক্তি সংরক্ষিত হচ্ছে না, গতিশক্তি সংরক্ষিত হচ্ছে না। এখানে সব শেষ এবং এখানে আমাদের ক্লিয়ার। চলো এখন দেখি 2022 সালে যেটা আমি তোমাদের জন্য বলেছি যে ঠিক করে রাখছি, এটা হচ্ছে আমাদের বলেছেন যে রাজশাহী বোর্ড 2022 এবং এক মিনিট একটা জিনিস আমরা একটা জিনিস ক্লিয়ার করি, যে যদি গোল হতে চায় বা গোল হওয়ার যে অঙ্ক ওইটা কিভাবে করে, হ্যাঁ ওইটা করি। আর আরেকটা করবো হচ্ছে আমরা ভারী ট্রাক খালি ট্রাক অ্যান্ড ব্যাস, এরপর আর করতে হবে না।
এই দুটো ম্যাথ তো করতেই হবে, না আমরা বুঝবো না কিছু। ওকে ওকে, সো আমরা এখন এটা মুছি, নাহলে তো ওটা লিখতে পারবো না। ওকে, আমরা 23 সাল থেকে বেরিয়ে আসছি, এখন চলো আমরা এখন আমরা চলো 22 সালের দিকে ধাবিত হই। 22 সালের দিকে আমরা ধাবিত হওয়ার জন্য প্রথমে আমরা বেছে নিয়েছি রাজশাহী বোর্ড 2022। রাজশাহী বোর্ড 2022, রাজশাহী ভেরি ফেমাস ফর ম্যাঙ্গো। তো যাই হোক, এখন আমরা চলো গতে যাই। কোশ্চেনটা দেখাই তোমাদেরকে, তারপর আমরা দুইটা কোশ্চেন একসাথে দেখাই দিই তোমাদেরকে। এটা ইজ উইল হেল্প ফর ইউ, কারণ তোমাদের অনেকটা হেল্প করবে যদি কোশ্চেন একসাথে দেখাই দিই তোমাদের। এই যে দেখো, রাজশাহী বোর্ড 2022, এখানে এই যে আমরা কর্নার কিকের মুহূর্তে গতিশক্তি কম নির্ণয় করবো, গোল হওয়া সম্ভব কিনা এটা আমাদের বলতে হবে, যেখানে সব ডিটেলস দেওয়া আছে, দেখতে পারো। এবং আমরা এখন যদি হচ্ছে বরিশাল বোর্ড 2022-এ যাই, আমরা এই অঙ্কগুলো আমাদের ক্লাসে আমাদের চ্যানেল আগে দেখিয়েছি, কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। এই যে দেখো, সেখানে খালি একটা সিট একটা ঘাত করো, খালি একটা বেশি ক্ষতিগ্রস্ত কারণ গাণিতিক বিশ্লেষণ করো, আমরা সবই করবো। লেটস গো, চলো। তাহলে এখানে আমাদের ফাইনাল কাউন্টডাউন শুরু হচ্ছে এখন থেকে, কারণ আমাদের খুব দ্রুত অঙ্ক করতে হবে, সময় নেই আমাদের। গো, হ্যাঁ, এখানে ফুটবলের ভর এম ইকুয়াল 450 গ্রাম, 450 গ্রাম বা 0.45 কেজি। হ্যাঁ, আর তোমাদের হচ্ছে যে বলের ওজন, তাহলে বলের ওজন কত? ডাব্লিউ ইকুয়াল এম জি 0.45 ইন্টু 9.8। তাহলে এম জি আমাদের কত আসতেছে? এম জি আসতেছে হচ্ছে তোমাদের বলের ওজনটা আমি আমাদের পরে দেখাবো, এখন দেখাবো না, তো আমরা লিখে রাখি 4.41 নিউটন। এটা এখানে করেনি, বাট আমি করলাম। এখন আমাদের কর্নার কিকের মুহূর্তের বেগ ছিল 9 মিটার পার সেকেন্ড, যেটা তোমরা দেখছো। হ্যাঁ, 9 মিটার পার সেকেন্ড। এখন আমাদের কর্নার কিকের মুহূর্তে গতিশক্তি, গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। এখন হাফ এম ভি স্কোয়ার হলে আমরা এখানে লিখতে পারি না, হাফ ইন্টু 0.45 ইন্টু 9 স্কোয়ার। এটার উত্তর আসে তোমাদের হচ্ছে 18.225। তাহলে কর্নার মতো গতিশক্তি পেয়ে গেছি আমরা এখানে পেয়ে গেলাম। এখন চলো আমরা করি হচ্ছে উদ্দীপকের আলোকে গোল হওয়া সম্ভব কিনা। এটা এটা অনেক ইম্পর্টেন্ট, যে গোল হওয়া সম্ভব কিনা বা গোল হতে পারবে কিনা। হ্যাঁ, তোমাদের আজকে মেবি খালি ট্র্যাক অঙ্কটা দেখা দিতে পারলে খুব ভালো হতো, বাট আমার সময় হইতেছে না, এটা সবচেয়ে বড় কথা। তাহলে এটা বেটার হবে আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে ওইটা করাই আমরা চতুর্থ অধ্যায়ে ঢুকি, একসাথে আমরা রিলিজ করব। সমস্যা তো না, আমিই তো, আর তোমরাই তো না। তো চলো আমরা ঘটা করে ফেলি। এখানে আমাদের বলা হয়েছে যে কি কর্নার কিকের পর বেগ ভি 9 মিটার পার সেকেন্ড, এর মধ্যে বলা হচ্ছে গোল হওয়া সম্ভব কিনা। এখন দেখো, কর্নার কিকের মধ্যে যদি ওই যে ব্যাগটা ওটা থাকে, তাহলে একটা জিনিস বুঝো, আমাদের যখন আমরা মাঠের কর্নার থেকে ঘুরিয়ে মারছি, তখন উপর দিয়ে যখন গড়িয়ে দেই, তখন একটা একটা ঘর্ষণ বল আছে, তার একটা ঘর্ষণ সহগ আমরা দিয়ে দিয়েছি। ঘর্ষণ সহগ তারা দিয়ে দিয়েছে হচ্ছে মিউকে ইকুয়াল 30.30/49। তাহলে এখন দেখো, আমরা ভর এম জানি 0.45 কেজি। তাহলে এখন দেখো, আমাদের ওজন ওজন আমরা ডাব্লিউ ইকুয়াল কত পেয়েছিলাম? 4.41 নিউটন। এখন আমরা অবিলম্বিত প্রতিক্রিয়া, অর্থাৎ আর এই তো ডাব্লিউ, তাহলে আর যদি ডাব্লিউ হয়,
তাহলে আমরা ওইখান থেকে একটা ঘর্ষণ বল বের করতে পারি না, যে ঘর্ষণ বলটা কত। হ্যাঁ, যদি ঘর্ষণ বল আমরা কত পাই, চলো আমরা ঘর্ষণ বল আমরা কত পাই। আমরা জানি এফ কে ইকুয়াল মিউ কে ইন্টু আর, মিউ কে ইন্টু আর, রাইট? পাই কিনা বলো? মিউ কে এফ কে বাই আর না, তো এটাই তো। তাহলে 30/14 ইন্টু 4.41, তাহলে আমরা এখানে পাবো 30/49 ইন্টু 4.41, আসবে 2.7 নিউটন। ডান। এখন বলটার একটা মন্দন আছে, কারণ ও মাটির মধ্যে ঘর্ষণ ধরাই গেছে, তোর মন্দনটা কত, মন্দনটা কত, এ বের করতে হবে, এ মন্দন আমাদের লাগবে। তাই আমাদের মন্দন যেটা আছে সেটা আমরা এই যে 2.7, ওইটা দ্বারা যদি আমরা ওটার যে ভর আছে, হ্যাঁ, মানে মানে এটা যে ভর, ওটা যদি ভাগ দিই তাহলে আমরা পেয়ে যাবো, তাহলে 2.7 কিলো 0.45, যদি আমরা ভাগ করি তাহলে আসবে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং এই ক্ষেত্রে আমাদের বলটির শেষ বেগ 0 হবে, অতিরিক্ত দূরত্বে এস নির্ণয় করতে হবে আমাদেরকে। তাহলে আমরা জানি একটা সূত্র খুব ইম্পর্টেন্ট, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2s, 2s আমাদের এসটা লাগবে, তাহলে আমরা এস বের করার জন্য কি করতে পারি, এটা 0, ভি 0, ভের কোনো খেলা আসবে না এখানে। তাহলে আমরা 2as লিখতে পারি হচ্ছে ইউ স্কোয়ার, তাহলে আমরা এখানে এস ইকুয়াল এটা লিখতে পারি না, যে ইউ স্কোয়ার বাই 2a, এ স্কোয়ার বাই 2a লিখতে পারি। তাহলে ইউ স্কোয়ার বাই 2a যখন আমরা লিখবো তখন ইউ, ইউ আমাদের কত, ইউ আমাদের কত, রাইট? হ্যাঁ, এখন আমাদের এই ইউটা কত, 9 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ওই যে দেখো 9 মিটার পার সেকেন্ড, ওটা আমরা ভি, তাহলে এটা আমাদের আদি বেগ, এখন ওটা আদি বেগ হয়ে গেছে আমরা, তাহলে এটা আমরা 9 স্কোয়ার লিখে আমরা এখানে 2 ইন্টু 6 লিখতে পারি। হ্যাঁ, তাহলে আমরা এখানে আসবে 9 × 81/12, 12কে 81 দিয়ে ভাগ করলে কত হয়, 6.75, 6.75 মিটার, এটাই। এবং গোল পোস্টটা দূরে ছিল আমাদেরকে 8 মিটার দূরে, অর্থাৎ গোল হওয়া সম্ভব না। সো আমাদের ক্লাস এই পর্যন্ত আজকে, এবং আজকে আমরা বলের সম্পূর্ণ শেষ করে দিছি। একটা জাস্ট বাকি আছে হয়তো, আমরা একটা খুব শীঘ্রই, আমরা যখন চতুর্থ কোর্টে যাবো তখন চতুর্থ অধ্যায়ের আগে একটা করে আমরা তারপর হচ্ছে ঢুকবো। তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দিতে হবে, কারণ প্রচুর কষ্ট করেছি তোমাদের জন্য, তোমরা যদি আমাকে এতটুকু সাপোর্ট না করো আমি কিচ্ছু করতে পারবো না, সিরিয়াস কথা। আমার সাপোর্ট দরকার তোমাদের, তোমাদের হেল্প দরকার, তোমাদের একটা লাইক সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি এনকারেজ করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে শেষে থ্যাংক ইউ না দিলে কেমন হয়। এতক্ষণ তোমরা আমার জন্য ক্লাস করলা, আমার ক্লাসটা করলা আমার জন্য, তোমাদের ভালোর জন্য। তো যেটা বললাম, মানে একটু ভাইকে একটু সাপোর্ট করলে ভাইয়ের মনটা খুশি হয়, আমি তোমাদের জন্য আরো ফ্রি এরকম নানান ধরনের কন্টেন্ট নিয়ে আসতে পারি। তো সবাইকে সব শেষে থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাই।